দর্শক সালাম আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকের আলোচনার বিষয় বাজেট। আলোচনার জন্য উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, অন্তর্বর্তী সরকার গঠিত অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান, সিপিডি ডিস্টিংগুইশড ফেলো ও প্রধান নির্বাহী পরিচালক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বাজেট নিয়ে আপনার সাথে কথা বলার জন্যই তো এই আয়োজনটা করেছি, কিন্তু আপনি ইতিমধ্যে অনেক কথা বলে ফেলেছেন বাজেট নিয়ে। আপনাকে কি প্রশ্ন করব, প্রায় সব প্রশ্নের জবাবও দিয়ে ফেলেছেন। বিশেষ করে আমি প্রথম আলোতে আপনার ইন্টারভিউগুলো দেখেছি, তারপরে অন্য দু একটা পত্রপত্রিকাতে ছাপাচ্ছে সেগুলোও দেখেছি। আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, সাধারণভাবে বলেন বাজেটটা কেমন হয়েছে? বলেছেন আপনি, তবু বলেন না। বাজেট আমি যে ইতিবাচক দিকটা বলেছি আমি, সেটা হলো যে আমি যে প্রথম শব্দটা ব্যবহার করেছি, চিন্তাশীল বাজেট হয়েছে। অর্থাৎ একটা চিন্তা এটার পিছনে গেছে। এটা একটা রাজনৈতিক দর্শনের থেকে একটি অর্থনৈতিক কর্মসূচিতে যাওয়ার চেষ্টা সেটা আছে। সেটার জন্য কিছুটা অভিজ্ঞতা এবং কিছুটা তাদের প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি, এই দুটোই একত্রিত কাজ করেছে। কিন্তু আবার পরিতাপের জায়গাটা তো হলো এই যে আপনি যেই নীতি কাঠামোর কথা বলেছেন, সেই নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক কাঠামো এবং এটার সাথে যেই প্রবৃদ্ধির যেই প্রাক্কলনগুলো, সেগুলো মিলছে না। এইটি হলো সমস্যা। সেহেতু আমার বক্তব্যটা ছিল যে সরকার একটা চিন্তা চেতনার ক্ষেত্রে যেমন একটি সাদা স্লেটের থেকে শুরু করতে পারছেন বা একটু উৎক্রমণ করছেন, ঠিক একই রকমভাবে ওনারা আর্থিক ক্ষেত্রেও এটা করতে পারতেন রাজনৈতিক সাহসিকতা দিয়ে। সেই রাজনৈতিক সাহসিকতাও অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীরাও দেখাননি। ওনারা গতবার যখন বাজেট দিয়েছিলেন, এরাও পরিতাপের জায়গা যে এটা দেখালেন না। অর্থাৎ মানুষের সামনে খুলে বলতে পারতেন আসলেই আমার টাকা নেই এবং এই টাকাটা নেই এই কারণে আমি আগামী কয়েক বছরে এই টাকাগুলোকে সমৃদ্ধির পথে নেওয়ার লক্ষ্যে কিভাবে রাজস্ব বাড়াবো, কিভাবে সরকারের ব্যয়ের দক্ষতা বাড়াবো, কিভাবে বৈদেশিক ঋণ আনবো এবং সেগুলি সঠিকভাবে ব্যবহার করব, এবং এই সবগুলোই অর্থনীতিকে একটা বিপদের থেকে নিয়ে যাবে না, রক্ষা করবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে, কর্মসংস্থান হবে, বিনিয়োগ হবে ইত্যাদি। এইটা কিন্তু ওনারা বলতে পারতেন। এইটা ওনারা রাজনৈতিকভাবে সাহস করে বলেন নাই। ওনারা জনগণের প্রত্যাশা একটা আছে, সেটাকে দিয়েছেন। আর আছেন আমলারা, যারা সারা জীবন এগুলিকে তৈরি করেছেন, তারা ভিন্ন চিন্তা করার মতো ক্ষমতা রাখেন না, কাউকে করতে দেনও না। সেহেতু এই জায়গাটাই আমার পরিতাপ। এগোলেন কিন্তু পৌঁছালেন না। আপনি প্রথম আপনারা যে একটা রিয়াকশন দিয়েছিলেন বাজেটের উপরে, বাজেট হবার আগেও এই কথাগুলোই বলেছিলেন যে একদম বাস্তবতার উপরে দাঁড়িয়ে আমরা কি করতে পারবো কি করতে পারবো না, মানুষকে বাস্তব জায়গায় নিয়ে এসে তাদেরকে সাথে নিয়ে যাওয়া হোক। অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলছেন যে ইনক্লুসিভ বাজেট, ইনক্লুসিভ অফ দি পিপল। এগুলো হয়েছে কি, রাজনীতিবিদরা তো সবসময় ভাষা দিয়েই জয় করতে চান, বক্তৃতা দিয়ে জয় করতে চান। আমি নিজে রাজনীতি করি, আমিও চেষ্টা করি, কিন্তু আমি আমার ব্যাপার মনে করি যে একেবারেই যেটাকে আপনি যে শব্দ বেশি পছন্দ করেন, পরাবাস্তব কথাবার্তা দিয়ে আমি জিতে জেতার চেষ্টা করি না। তো ওইখানে ওনারা রিয়েলিটিটা বলেন নাই, এবং আপনার তো সেই কথা সেখানে টিকলো না, তারা এটা মানলো না। তারপরে বাজেটটা যেরকম করে দিল, এখন মানুষের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, এত বড় বাজেট টাকা পাবে কোথায়? তারপরে বিষয় হচ্ছে যে এই বাজেটের টাকার সংস্থান যেটা বলছে সেটাই বা পাবে কোথায়? লাইক ধরেন এনবিআর থেকে টাকা কিভাবে পাবে? ব্যাংক থেকে এতগুলো টাকা নিলে ব্যাংকই তো এনবিআরকে চিপলেও এর অর্ধেক টাকা বেরোবে কিনা আমার সন্দেহ আছে। এনবিআরকে তো চিপে চিপে আপনার টাকা আনতে হবে। আর যে জিনিসটা যেটা হয়েছে সেটা হলো যে মানুষ, আপনাকে এটা রাজনৈতিক বিবেচনার বিষয়, এটা আমার বিবেচনা, অর্থনীতিবিদের বিবেচনা, রাজনীতির বিবেচনা তো ভিন্ন হয়। আপনি কোন নৌকাতে আছেন তার উপর নির্ভর করে আজকে সন্ধ্যায়।
তো যেটা হলো যে আমাদের আমাদের এখানে একটু একটা কথা বলি, বলেন। মানে আপনি এটা খুব বেশি এমফেসিস করেছেন আপনার সর্বশেষ আজকে পত্রিকায় প্রথম আলোতে যেটা ছাপা হয়েছে সেখানেও আপনি এটা বলেছেন। হ্যাঁ। কিন্তু আমি আপনাকে বলছি, ধরেন আমি যেমন নিজেকে রাজনীতিবিদ মনে করি, আমি ইকোনমিক্সের ছাত্র ছিলাম, কিন্তু ইকোনমিক্স আসলে ওইভাবে আমি পড়িনি, পরে চর্চাও করি নাই, ঠিক আছে। এখন করি। এখন আমি বুঝি যখন ইকোনমিক্সের ল ডমিনেট করে তখন ওটা মানা উচিত পলিটিশিয়ানকেও। পৃথিবী জুড়ে তাই মেনেছে। ধরেন এই যে শেষ পর্যন্ত মনমোহন সিংকে জানা হলো, উনি যে বাজেট করলেন, ইকোনমি যে রিভাইভ করার চেষ্টা করলেন, বা সারা পৃথিবীতে রাশিয়ান রেভলিউশনের পরে যে ওয়ার কমিউনিটি ডেপ করা হলো। সবচেয়ে একটা আকর্ষণীয় বক্তব্য ছিল ক্লিন্টনের। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উনি বলেছিলেন, ইট ইজ দ্য ইকোনমি স্টুপিড, যে মানে যদি ইকোনমি না বুঝো তাহলে তুমি স্টুপিড ছাড়া আর কিছু না আর কি, রাজনীতি যাই করো না কেন। তো আমি আপনার কাছে মান্না ভাই যেটা বলতে চাচ্ছি, এই সরকারের জন্য যে দুটো পথ খোলা ছিল। একটা পথ খোলা ছিল যে সাহসিকতার সাথে তারা যেরকম নতুন নীতি কাঠামো করছেন, সেই নীতি কাঠামোকে নতুন ভিত্তিভূমির উপরে ওনারা দাঁড় করাতে পারতেন। দাঁড় করানোর একটা বড় জায়গা তো হলো পরিসংখ্যান। নীতি কাঠামো কী করছে না, নীতি কাঠামোর ক্ষেত্রে যে কথাগুলো আছে সেই কথাগুলোতে আমি খুব বেশি এই মুহূর্তে চ্যালেঞ্জ করছি না। কারণ হলো এইটা করব আমি আরও 2 বছর পরে, 1-2 বছর। তখনের কারণ হলো ওই নীতি কাঠামোর কথাগুলো ওনারা বাস্তবায়ন করার ক্ষেত্রে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, পদক্ষেপগুলো দিয়েছেন, সেগুলি হলো কি হলো না সেদিন আমি করব। আমি প্রাক অনুমানের ভিত্তিতে এই মুহূর্তে সমালোচনা করছি না। আমি সেই জন্য বলছি চিন্তাটা চিন্তাশীল হয়েছে। হ্যাঁ, এখন কর্মশীল হয়ে আপনি আমাকে প্রমাণ করেন যে এইটা আপনি বিশ্বাস করেন বা এটার ভিতরে। তো আমি যেটাকে আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি যে সমস্ত পদক্ষেপের ভিতরে গেলেন তার কিছু কিছু উৎসাহ সৃষ্টি করবে, কিছু কিছু আবার আপনাকে চিন্তিত করবে। যেমন ধরুন, আপনি একদিকে ভ্যাটের অনেক ছাড় দিলেন, সঠিকভাবে দিয়েছেন নিত্যপণ্য প্রয়োজনীয় বিষয়গুলোতে, কিন্তু আপনি যদি আবার আগামী বছরের সরকারের করের প্রাক্কলন দেখেন তাহলে দেখবেন 55%, 60% ওখান থেকে আসবে বর্ধিত করটা আপনার ভ্যাটের থেকে। সেটা হলো পরোক্ষ কর, মানে সেটা আপনার আয় নির্বিশেষে মানুষ দিবে। আবার আপনি প্রত্যক্ষ কর আমরা বাড়ানোর জন্য আরও বিভিন্ন পদক্ষেপের কথা বলেছিলাম, সেগুলোই রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হয়নি। হ্যাঁ, কিন্তু আবার টুকটাক হয়েছে। যেমন এখন অনেকেই হয়তো আমাদের উচ্চ মধ্যবিত্তরা অসন্তোষ বোধ করবেন যে ফ্ল্যাট কিনলেও ওইটার উপরে কীভাবে গেইন ট্যাক্স দিতে হবে, ওইটাতে হবে। এমপিরা যত অস্বস্তি বোধ করবে, তাদের যে 5-10 কোটি টাকা করে থোক বরাদ্দ পেত সেগুলি আর এখন দিবে না, এটা প্রধানমন্ত্রী কার্যালয়ের ভিতর দিয়ে যাবে, সেই রকম এরকম আরও টুকটাক বিভিন্ন জিনিসপত্র আছে। একই রকমভাবে হয়তো যুব সমাজ, যেমন কন্টেন্ট ক্রিয়েটাররা খুব একসময় উদ্বিগ্ন ছিল তাদের উপর ট্যাক্স পড়বে কিনা, সেটা যেমন হয়নি। এরকম বিভিন্ন জিনিস আছে। যেমন আমরা অনেক সময় বলেছি যে এই যে তরুণদের, যুব সমাজকে যে প্রশিক্ষণ দেওয়া হয়, এই প্রশিক্ষণের কোনো দাম নেই। কারণ হলো তারা বাজারে এসে এটা স্বীকৃতি পায় না, কর্মসংস্থান হয় না। এবার বলা হচ্ছে প্রশিক্ষণে থাকা অবস্থায় 60-70%কে কর্মস্থলে পৌঁছাতে হবে, সেটার ব্যবস্থা তারা করবেন, সেগুলি দেখা হবে। তো এইগুলি সবই হবে আর কি। কিন্তু যদি এগুলি করতে, মানে ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন, যদি করতে না পারেন, যদি ঠিক মতো, কারণ হলো যে পুরনো কাঠামো দিয়েই তো উনি করতে চাচ্ছেন, এই পুরনো ভুল তথ্য দিয়ে উনি এটাকে করতে চাচ্ছেন। তো এইটাতে করতে গেলে আপনার যেই, এটাকে কী বলেন, যে একটা সামাজিক একটা তো পরীক্ষার ভিতর দিয়ে আপনাকে এখানে যেতে হবে, মানুষকে তো সাথে নিতে হবে, আপনাকে প্রশাসনকে সাথে নিতে হবে। তো প্রশাসনের আমরা মায়না বাড়াবো, আমি এটাকে ঠিক মনে করি বাড়ানো দরকার। ওনাদের 2015 সালের থেকে সেই অর্থে হয়নি, এটা অন্যায্য ছিল, এটা করবেন। কিন্তু আপনি শুধু প্রশাসনের মায়না বাড়াবেন কিন্তু প্রশাসনের দক্ষতা নিশ্চিত করার জন্য কোনো জবাবদিহিতার কাঠামো করবেন না, এটা তো হবে না। আপনি প্রত্যাশা করবেন যে বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে, এটা তো আমরা শেখ হাসিনার মুখেও শুনেছি। তো এইটার এখন কার্যকরভাবে কি প্রক্রিয়ার ভিতরে করবেন সেটা আমরা দেখতে চাইব। যেমন শেখ হাসিনার আমলে ওনাদের অ্যাপ্রাইজাল অ্যাসেসমেন্টের একটা ব্যবস্থা ছিল, সেটা খুব বেশি কার্যকর পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না এটা। কিন্তু আপনার তো এখন ওনাদের কেপিআই, যেটা কি পারফরমেন্স ইন্ডিকেটর, এইটাকে নিশ্চিত করে প্রত্যেকের সাথে এটাকে বোঝার ব্যাপার আছে। তো ওই সংস্কারটা তো এলো না।
এইটি আমি বলছি, রাজস্ব আপনি আদায় করবেন বললেন, কিন্তু রাজস্বর আদায় করার নীতি এবং প্রয়োগের ক্ষেত্রে ভাগ হলো না। আর্থিক খাতে সংস্কারের ক্ষেত্রে আপনি দেখছেন ইসলামী ব্যাংকের পরিস্থিতি, অন্যান্য ব্যাংকগুলোরও অনাদায়ী ঋণ বাড়ছে। এটার যেটুকু টাকা আপনি পুনর্পুঁজিকরণের জন্য দিবেন সেটা যথেষ্ট হবে কি না, আপনাকে কি শেষ বিচারে যে কতিপয় ব্যাংককে বন্ধ করে দিতে হবে সেই রাজনৈতিক সাহস কি আপনি দেখাতে পারবেন? এরকম আমি বিভিন্ন জিনিস আমি বলতে পারি। তাহলে এই জায়গাটাতে আগামী দিনে ওনাদের অন্য যে কোনো বছরের চেয়ে অগ্নি পরীক্ষাটা একটু বেশ তীব্র বলে আমার কাছে মনে হচ্ছে। এটা ওনারা অনুধাবন করেন কিনা সেটার ব্যাপারে আমি নিশ্চিত না। কেন? কারণ হলো যে দেখুন, একই যে বাজেট তৈরি করলেন সেই বাজেটের তো তথ্য উপাত্ত তো খুবই দুর্বল। ওনারা যে বাজেটের যে পরিসংখ্যানগুলো ব্যবহার করেছেন এবং প্রাক্কলন করার জন্য যে ভিত্তিভূমি ব্যবহার করেছেন, আপনি জুন মাসে এসে যদি আপনি অক্টোবর নভেম্বর মাসের হিসাব দিয়ে প্রাক্কলন করেন এবং মনে করেন এই সময়কালে বাকিটুকু হয়ে গেছে, এই আন্দাজ তো একেবারেই ভ্রান্ত। আপনি যদি মনে করেন যে এই 3 বছর মেয়াদি যে সামষ্টিক অর্থনীতির প্রাক্কলন করেছি সেটার সাথে বাজেটের সম্পর্ক না থাকলেও কি যায় আসে, সেটাও তো ভ্রান্ত। আবার আপনি ওটার সাথে খাতওয়ারি যে সমস্ত প্রোগ্রামের কথা বা কর্মসূচির কথা বলছি সেগুলো যদি না মেলে তাহলেও তো ভ্রান্ত। ওই যে রাজস্ব আদায়ের যে প্রাক্কলন করলেন, আমি সাইফুর রহমান সাহেবের একটা কথা সবসময় স্মরণ করি। উনি সবসময় বাজেটে বলতেন নতুন কর আরোপের মাধ্যমে আমি টাকা পাবো 10টা, ছাড় দিয়েছি 3টা, আর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আসবে 5টা। এই হলো 10টার থেকে 3টা গেছে, 7 আর 5-এ 12 হলো আমার আগামী দিনে 10-এর জায়গায় হবে। অর্থাৎ আপনি ওই যে ছাড়গুলো দিয়েছেন ওই ছাড়গুলোতে কত ছাড় দিলেন, টাকার পরিমাণটা কত? আরেকদিকে যাচ্ছেন, ওখানে আবার আসবেন। হ্যাঁ, আমি সেটাই শেষ করি। আমি বলতে চাচ্ছি যে এই বাজেটটা যে নীতি কাঠামোটা হয়েছে তার যে খিলানগুলো আছে, জানলাগুলো আছে, দরজাগুলো আছে, সেগুলি উনি পরিষ্কার করেন নাই। এইটি আমি বলতে চাচ্ছি, এইটাই হলো পুরনো তরিকা। বরঞ্চ আমি এরকম বলছি যে ধরেন উনি যখন বলেন যে 4 বছর পরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, 2 বছর পর্যন্ত কি হবে, মানে উনি বলতে 2 বছর পর সেটা শুরু হবে, মানে এটা তো একেবারে হাওয়ার উপরে বলা হলো, এটা কিছুই ব্যাখ্যা নেই। না, আমি দেখুন, আমি অর্থমন্ত্রীর দুটো কথাই শুনেছি। একবার শুনেছি যে 2 বছর কিছু দিতে পারবো না, আমাদের কিছু থাকবে না, ঘুরে দাঁড়াবো 3 বছরের মাথায়। এটা হলো সীতায়নের কর্মসূচি। আমি শুনে খুব খুশি হয়েছিলাম যে তাহলে এই 2 বছর আমরা জোর লাগিয়ে একটা সংস্কারের ভিতরে ঢুকবো, যেটার ভিতরে অর্থনীতিকে মানে শক্তিশালী ভিত্তিভূমি হবে এবং স্বচ্ছতার ভিতর দিয়ে আমরা জানতে পারবো কোথায় কি ঘাটতি রয়েছে। এটা বাজেটে যে দেখলাম উনি ওটাকে 2 থেকে 1 করেছেন। ওটা একের যে রিকভারি পিরিয়ড এটা 1 বছর, এবং তারপরের থেকে ওই যে রিকভারির পর রেস্টোরেশন ফর রিকনস্ট্রাকশন শব্দগুলোর মানে এটার মাহাত্ম্য নিয়ে বিতর্ক করছি না আমি এখন। মানে কিন্তু আমি করছি। আচ্ছা, কিন্তু আপনি উনি যদি বলেন কিছু দিতে পারবো না, এটা তো পুরাটা ঠিক না। কারণ হলো উনি তো ইতিমধ্যে বাজেট দিয়েছেন, বাজেটে একটা প্রবৃদ্ধির প্রাক্কলন করেছেন, ওখানে একটা মূল্যস্ফীতির প্রতিশ্রুতি দিয়েছেন। সে তো কি হবে না এটা তো বললে হবে না, ওটা আবেগী কথা হতে পারে, কিন্তু কার্যকর কথা হলো উনি ইতিমধ্যে নিজেকে আবদ্ধ করেছেন, প্রতিশ্রুতিতে আবদ্ধ করেছেন, আইনানুগভাবে আবদ্ধ করেছেন। আইনবদ্ধ কি বলেছিলেন, প্রতিশ্রুতিবদ্ধ আইনবিদ নাকি, এখন উনি প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতিবিদ হয়েছেন, যেটার ভিতরে ওনাকে এই কাজগুলোকে করতে হবে। ওনাদের যে ইয়েটা সেটা হলো 4র্থ বছরে যে ওনারা একটা তীব্র 7-8% প্রবৃদ্ধির চিন্তা করেছেন। আমি ওনাদের অন্য চিন্তা করতে বলছি যে এখন যদি ঠিক মতো না করেন, এখনই যদি বিভিন্ন ধরনের আপনার সেই অর্থে স্ল্যাক যেটা ইংরেজিতে বলে, মানে আপনার যদি শিথিলতা দেখা যায় অর্থনৈতিক ব্যবস্থাপনায়, তাহলে যেই বছরে আপনি মনে করেছেন সবচেয়ে ভালো থাকবেন, দেখবেন সেই বছরে যে ঝামেলায় না পড়েন, সেই বছরে যে আপনার হয়তো মূল্যস্ফীতি সবচেয়ে বেশি হয়ে গেল, সেই বছরে যে আপনার বাজেট ঘাটতি বেশি হয়ে গেল, সেই বছরে তেলের দাম কি থাকবে আমি এখনও বলতে পারি না, তখন আমার খাদ্য নিরাপত্তা কি থাকবে সেটাও বলতে পারবো না। সেহেতু আমার ছোটোবেলায় কবিতা পড়েছি কি, সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাতে হলে সকালবেলা সলতে পাকাতে হয়,
তো আজকে যদি আপনি প্রথম বছরে সলতে না পাকান, তাহলে আপনি 5 বছরের মাথায় যে প্রদীপ জ্বালাতে পারবেন এই ভরসা তো আমি রাখতে পারছি না। এইটি আমার সমস্যা। এইটার পদক্ষেপগুলো কিভাবে হবে? এখন এই পদক্ষেপগুলোর ব্যাপারে আপনি যে আমার লেখাটার কথা বলছেন, আজকে প্রথম আলোতে ছাপা হয়েছে, তার একটা আমার শেষ একটা পরিচ্ছেদ আছে। জি, সেই পরিচ্ছেদটার নাম হলো সরকার পুরনো পথে হাঁটার আমি শঙ্কা দেখি। আচ্ছা, ওইটাতে একটু পরে যান, মানে ওটা প্রায় কনক্লুসিভ, আপনার লেখাতেও কনক্লুসিভ, হয়তো আমাদের শোতেও কনক্লুসিভ হতে আচ্ছা, পারে ঠিক ওইটা। আছে। মানে আরও একটু বোঝার ব্যাপার আছে। যেমন ধরেন, উনি যে বক্তৃতায় বললেন বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা হবে বাজেটে। হোয়াট ইজ দি এক্সপ্লেনেশন? না, এটার অর্থ তো এই দাঁড়ায় যে উনি একভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু না, এটা তো ঠিক আছে, আমি কিভাবে practically বুঝি অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে, আমি কিভাবে বুঝি, আমি বুঝি অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে যে আপনি যাদের কাছ থেকে কর আদায় করবেন, যার দেওয়ার কথা সবচেয়ে বেশি, দেওয়ার যোগ্যতা আছে যার সবচেয়ে বেশি, তার কাছ থেকে আপনি নেবেন। হ্যাঁ, আমি একটু আগে আমি বলেছি যে এই ভ্যাট আপনি যেই করের প্রাক্কলন আপনি করেছেন তার বৃহদাংশ আসবে ভ্যাটের থেকে। ভ্যাট দিবে হলো আয় নির্বিশেষে মানুষ, গরিব মানুষও দিবে, বড় লোকও দিবে, হয়তো তারা ভিন্ন ভিন্ন পণ্যের জন্য দিবে, কিন্তু সেটা আপনি করেছেন। আমরা বলেছিলাম যে আপনি উত্তরাধিকার কর দেন, অর্থবিত্ত যাদের আছে তারা হয়তো এটাতে অসন্তুষ্টি বোধ করে। আমরা বলেছিলাম যে আপনি সম্পদ কর দেন, সম্পদ কর এখন যে একেবারে নেই তা না, সারচার্জ আমরা দেই, কিন্তু আপনি পৃথিবীর ইতিহাস বলে যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন, যদি সমাজের ভিতরে যদি আপনি বৈষম্য বা বিভাজন কমাতে চান তাহলে শুধুমাত্র আয়কর দিয়ে এটা করা যায় না, সম্পদের ব্যাপারেও ব্যবহার এটা করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে সরকার যে এইগুলি একেবারেই ছেড়ে দিচ্ছে তা না, অনেক ক্ষেত্রেই আপনার বিনে পয়সায় হয়তো বিভিন্ন ধরনের জমি বলেন, আপনার গরু বাছুর বলেন বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে হয়তো আপনার কার্ডের ব্যবহারের মাধ্যমে এগুলি হওয়ার চেষ্টা হবে। একদিনে সব কিছু করতে পারবে এটাও আমি মনে করি না, কিন্তু আমি মনে করি আয়ের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তনের জায়গা এখানে আছে, ব্যয়ের ক্ষেত্রেও আছে। ব্যয়ের ক্ষেত্রে তো ওনারা সেটার কিছু লক্ষণ দেখিয়েছেন, সেটা হলো ওনারা শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষার খাতে বর্ধিত ব্যয়ের প্রায় 55% বেশি এখানে দিয়েছেন। আগের সরকারের আমলে এই জিনিসটা যেত বেশি পরিবহন বা অবকাঠামোর ক্ষেত্রে, হ্যাঁ, আবার এখন এটা দেওয়া হচ্ছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। যেহেতু আপনার ওখানে অর্থ নাই এবং অথবা আপনি 3 মাসের সময়ের ভিতরে সমস্ত প্রকল্প করে উঠতে পারেন নাই, ওখানে থোক বরাদ্দ অনেক বেশি হয়ে গেছে। থোক বরাদ্দ দেখলে পরেই আমাদের মতো অর্থনীতিবিদরা এটাকে কি বলে লাল কার্ডের মতো মনে করে, কারণ হলো এটাতে আর্থিক শৃঙ্খলা নষ্ট হয়, যথেচ্ছাচার করার সুযোগ সৃষ্টি হয়, আবার প্রস্তুতি যদি না থাকে তাহলে এটা ছাড়াও তার উপায় নেই। যেটা তাদের করতে হয়েছে, এমনকি আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের ক্ষেত্রেও এটা করতে হয়েছে, রেখে দিতে হয়েছে আলগা করে। হয়তো তখন ওই সিদ্ধান্ত করতে পারে নাই যে প্রথমে 50% দিবে কিনা, পরের বার 100 দিবে কিনা, 3 বছরের মাথায় যে ভাতাগুলো দিবে কিনা, ভাতাগুলো কি প্রথম 2 বছরেরটা দিবে নাকি 3 বছরের মাথায় শুরু হবে, এগুলি হয়তো সিদ্ধান্ত করতে হয়, সময় পায়নি। এক সময় লক্ষ্য করে দেখবেন অর্থমন্ত্রী বলেছেন আমরা খুব অল্প সময় পেয়েছি বাজেট তৈরি করার জন্য, সেটা হয়তো এটারও প্রতিফলন এখানে থাকতে পারে। কিন্তু ওনারাই বাস্তবায়ন করতে হলে ওনাদের একটা জোরদার সংস্কার কর্মসূচি দরকার ছিল। স্বাস্থ্য শিক্ষা তো আছেই, কিন্তু আমি যেটা আপনার এখানেও বিভিন্ন জায়গায় বলি, হৃৎপিণ্ডটা হলো আর্থিক ব্যবস্থাপনা, আয় ব্যয় এবং ভর্তুকি এবং এটার অর্থায়ন, মানে ঘাটতি অর্থায়ন। আর তার ফুসফুস দুটো হলো আর্থিক খাত আর হলো জ্বালানি খাত। আর্থিক খাত আর জ্বালানি খাতে গুরুত্ব দিয়েছেন ঠিকই, কিন্তু উনি মেলে ধরেননি কী পদক্ষেপগুলো নেবেন। যদি মেলে না ধরেন পদক্ষেপগুলো যদি ঠিক মতো, এবং পদক্ষেপগুলো কী নিতে হবে এটা আমরা মোটামুটি জানি, এটাকে শুধু রাজনৈতিক সদিচ্ছা বা দৃঢ়তা দিয়ে এটাকে কার্যকর করতে হবে। উপরন্তু আপনি এমন একটা কিছু করেন না যেটাতে আপনার উল্টো সিগন্যাল আসে। যেমন আপনি ব্যাংক রেজলিউশন অ্যাক্টের ভিতরে পুরানা মালিকদের ঢুকানোর জন্য একটা তরিকা বের করে দিলেন, করে এখন এটা নিয়ে পিছু টান দিতে হচ্ছে। এখন তো IMF, ওয়ার্ল্ড ব্যাংক এটার বিরুদ্ধে বলছে। তো এটার ভিতরে সেহেতু এই মুহূর্তেই সরকারকে এগোতে হলে, ওই $9.5 বিলিয়ন বিদেশি সাহায্য আনতে হলে তাকে অবশ্যই একটা সংস্কারের পরিকল্পনা সামনে নিয়ে আসতে হবে। পরিতাপের জায়গাটা হলো এই বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোতে রিফর্ম কমিশনের কথা ছিল, সেই কমিশন করে নাই।
কমিশনের দরকার নাই। এখন যা চারপাশে জ্ঞান আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং আমরা যে সমস্ত কমিশনে কাজ করেছি বা নিষেধপত্রে যেগুলি বলেছি আমরা, সেগুলি ঠিকমতো গুছিয়ে ঠিকমতো বাস্তবায়ন করলেই কিন্তু এগোবে। সেই সমন্বয়টা, সেই দৃঢ়তা, সেই আত্মস্থ করতে ওনারা পারছেন কিনা আমি এখনও নিশ্চিত না। মানে সে তো বোঝা আত্মস্থ করা অনেক বড় বড় কথা বললেন। তারা অ্যাটল কি এগুলো পড়েছেন বা এটা এখন যে কোনো বিবেচনায় নিয়েছেন তার তো কোনো লক্ষণই নেই। আচ্ছা, কিন্তু এখন আমি এটা বিরতি নিই, তারপর ফিরে আসবো, আর অন্যান্য প্রশ্ন আছে। দর্শক সাথে থাকবেন আমাদের। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বাজেট দেশের জন্য, সবাই বোঝেন, এবং তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ সামগ্রিক পরিস্থিতি আলোচনা করতে এখানে আসছেন। বাজেট কি হতে পারত, এখনও বাজেট কি হলে কার্যকর হয়, এটা অনেকে বলছেন যে এটা বড় বেশি রকম উচ্চাভিলাষী বাজেট হয়েছে, আর আমার কাছে মনে হয় এটা একটা স্বপ্নবিলাসের মতো লাগে। আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আপনার সেই টাস্ক ফোর্সের রিপোর্ট মানে এখন কি অবস্থায় আছে, কি দেখছেন আপনি? না, শ্বেতপত্রের এটাল কোনো রিপোর্টে টাচ আছে এটা আপনি বাজেটের মধ্যে অন্তর্বর্তীকালীন কোনো টাচ সরকারের শ্বেতপত্রের কথা বলছেন বোধহয়। জি জি হ্যাঁ, তো না, সেগুলি তো আছে, আরও অনেক 40টার মতো রিপোর্ট বিভিন্ন ধরনের আছে। এগুলি এখন আমাদের নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা নাগরিক ট্র্যাকারের মধ্যে ঢুকিয়েছি। ওগুলিকে কোথায় কী অবস্থায় বাস্তবায়নকে আমরা পরিবীক্ষণ করতে চাচ্ছি জবাবদিহিতা সৃষ্টি করার জন্য। ইস্যু হলো যে এই বর্তমান সরকার যেই বাজেটটি দিয়েছে, আপনি বললেন উচ্চাভিলাষী, আরেকটা কি শব্দ বললেন? স্বপ্নবিলাস। স্বপ্নবিলাসী। রাজনীতিবিদদের দায়িত্বই তো হলো স্বপ্ন দেখানো। না, দুঃস্বপ্ন হয়ে গেলে তো চলবে না। রাজনীতিবিদদের দায়িত্ব হলো স্বপ্ন দেখানো, এবং পেশাদারদের দায়িত্ব হলো ওই স্বপ্নের সিঁড়ি বানিয়ে দেওয়া। আমি ওই স্বপ্নের সিঁড়ি বানাতে চাই। হ্যাঁ, ওই সিঁড়িটাই আমি দেখতে চাই। এখন কথা হলো যে সিঁড়ি যখন আপনি বানান, তখন এক পা থেকে আরেক পা দেওয়ার জন্য আপনি তো 8 ইঞ্চি ফাঁক করেন না, আপনি 4 ইঞ্চি রাখেন, যাতে আপনি এক পায়ের থেকে আরেক পায়ে যেতে পারেন। এই মুহূর্তে যে পরিস্থিতিটা হয়েছে, এটা 8 ইঞ্চির পা না দিলে আপনি ওখানে পৌঁছাতে পারছেন না, মানে এক একটা, এবং এটাতে কষ্টকর। তো সেইটা যখন বুঝাতে হয়, তখন তার জন্য একটা রাজনৈতিক ব্যাখ্যা লাগে। আমি যেটা আপনাকে বলতে চাই, বাজেট নিজের মতো করে একটি গণতান্ত্রিক সমাজে কিছুই বলতে পারে না যদি না তাকে একটা রাজনৈতিক বয়ানের ভিতরে আপনি ঢুকে না নিয়ে যান। আপনি রাজনীতিতে তাদের বলতে হবে যে 1 বছরের মাথায় মূল্যস্ফীতি বলতে কি বুঝো। আপনি মূল্যস্ফীতি তো এই সংখ্যা দিয়ে বুঝে যান, আপনি বাজারে গেলে পরে আপনি বুঝেন। তাহলে আপনি বোঝেন যে আপনার যে পুষ্টিহীনতা সমাজে দেখা দিচ্ছে আমার শিশুদের যেখানে, সেটার জন্য আমি মিড ডে মিলের ব্যবস্থা করছি, স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আর বাড়িতে যাতে আপনি যে উপার্জনটা করবেন ওই উপার্জনটা দিয়ে 5 জনের সংসারকে আমি মোটামুটিভাবে একটা পুষ্টিহীনতা থেকে বাঁচিয়ে নিয়ে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই জিনিসটা আপনাকে প্রতিনিয়ত ব্যাখ্যা করতে হবে। আমি প্রত্যাশা করি প্রধানমন্ত্রী যখন বাজেটের সমাপনী বক্তৃতাটা দিবেন, সেই দিন হয়তো উনি এগুলি কিছু বলবেন, আমি এটি আশা করি আর কি, কারণ ওই রাজনৈতিক বয়ানটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আগের সরকারের আমলে কি হয়েছিল, আগের সরকারের আমলে রাজনৈতিক বয়ানটাই একমাত্র ছিল, অন্যান্য বিষয়গুলো গৌণ হয়ে গেছিল। জবাবদিহিতার, বাস্তবায়নের, পরিবীক্ষণের, পরিসংখ্যানের এই সমস্ত বিষয় মূল্যহীন হয়ে গেছিল, যার ফলে পেশাদারিত্ব চলে গেছিল, ওনার ওই বয়ানটাই মূল হয়ে গেছিল। এখন আমি উল্টা দেখছি যে এখন আমি কোনো রাজনৈতিক সেই অর্থে কোনো বিবৃতি এখনও পাচ্ছি না, যেই বিবৃতিটা আমার অর্থনৈতিক সংস্কার বা অর্থনৈতিক এই যে বলছি আমরা পুনরুদ্ধার, এইটাকে ব্যাখ্যা করবে। এইটাকে তো প্রতিনিয়ত ব্যাখ্যা করতে হবে। ধরুন আপনি যদি খালও কাটেন, তাহলে খাল কাটার সাথে তো আপনাকে শুধু খাল কাটলাম এটা তো বললে হবে না। এই খাল কাটার কারণে যেই সুফলগুলো আসবে, সেই সুফলগুলোকে আপনার অর্থনীতির বিভিন্ন সূচকের ভিতর দিয়ে বলতে হবে। কারণ এই খাল কাটার ফলে যদি আমার সেচ ভালো হয়, তাহলে আমার উৎপাদনশীলতা বেড়েছে কিনা সেটা তো আগামী দিনে আমরা সবাই জানতে চাইব। এবং সেই উৎপাদনশীলতা বাড়লে কৃষকই যে ন্যায্য মূল্য পেল, এটাও তো আমাকে দেখতে হবে। তখন খাল কাটলাম কিন্তু উৎপাদন হলো, কিন্তু কৃষক ন্যায্য মূল্য পেল না, তাহলে কি হবে?
ওই ন্যায্য মূল্য যদি না পায়, তার ফলে যদি তার দারিদ্র পরিস্থিতি না বাড়ে, আর তার ছেলেকে যদি স্কুল ফেলে বা মেয়েকে বাল্যবিবাহ দিতে হয়, ছেলেকে স্কুল থেকে আগে যে শিশু শ্রমে যুক্ত হতে হয়, তখন কি হবে? সেহেতু আমার কথাটা হলো, যখন আপনি একটা কাজ করেন তখন পুরো গল্পটাকে আপনার বলতে হবে। এই গল্পটা বললে পরেই স্বপ্নের সিঁড়িটা তৈরি হয়। তখন ওই জায়গাটাতে আমি ঘাটতি এখন খুব বড়ভাবে দেখছি। এটা অর্থনীতির ঘাটতির যতখানি না আছে, এখানে রাজনীতির ঘাটতিও আছে বলে আমার কাছে মনে হয়। এবং এটার জন্য যে সমন্বিতভাবে একটা দলগতভাবে একটা সরকার কাজ করে, প্রত্যেকটা মানুষ যেন অভিন্ন একটি লক্ষ্যের দিকে মানে সেই সহৃদয়ভাবে উপযুক্তভাবে অনুধাবন করে আপনার কাজ করছে। কথা বললে পরে বোঝা যায় এরা তো একই জায়গার লোক, একই সেটা আমি এখনও দেখি না। আমি আপনাকে বলছি, এই বাজেট বাস্তবায়ন করার জন্য যে রাজনীতিটা দরকার, সেই রাজনীতি এই মুহূর্তে না, আমি এখনও দেখছি না। মানে ধরেন এই কথার জবাবটা আমি দিতে পারি, জবাব ঠিক না, মানে এক ধরনের ব্যাখ্যা হতে পারে, আমি করতে পারি। বলেন। সেটা হচ্ছে না ব্যাখ্যা, মানে আমি তাদের পক্ষে বা বিপক্ষের না, আপনি আপনার চেতনাটা বলেন, আপনার চিন্তাটা বলেন। বিষয়টাতে যে ভয়েডটা আপনি দেখছেন, সেই ভয়েডটা আমিও দেখছি। আমি এটাকে ভয়েড বলছি। ভয়েড কেন বলছি, মানে যেমন ধরেন প্রথম কথা হলো আপনি বলছেন যে যা অবস্থাটা আছে সেটার একটা স্বীকারোক্তি থাকা দরকার ছিল, এটা পাবলিকের নলেজে আনা দরকার ছিল, এবং বলা দরকার ছিল যে এই পরিস্থিতিতে আমি এইভাবে এত দূর এত সময়ের মধ্যে অগ্রসর হতে চাই, গ্র্যাজুয়ালি আমি এই জায়গাতে যেতে চাই। একটা পরিপূর্ণ পরিকল্পনার কথা আপনি জানতে চাইছেন। তারা কেউই এটা বলছেন না, কিন্তু দেখেন এর কাছাকাছি দিয়ে কথাবার্তা বলছেন। এবং এটার জন্য এটা ওনাদের পক্ষে যেত, এবং এটা আরও যেত এই কারণে, ওনারা যেই পরিসংখ্যানগুলো নিয়ে কাজ করছেন, এগুলো তো আজে বাজে পরিসংখ্যান। এটা দুই রকমের সমস্যা। একটা হলো এটার অনুমিতিতে প্রবলেম আছে, সমস্যা আছে, আর দ্বিতীয়ত হলো এগুলি ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা আছে। অনুমিতিতে যে সমস্যা আছে সেটা তো আমাদের জাতীয় আয়কে যেভাবে পরিমাপ করা হয়েছে, এটার ভিতরে যে কী শব্দ ব্যবহার করব, এটার ভিতরে যে পানি আছে, এটার ভিতরে যে শক্ত কিছু নাই, এটা তো আমরা ইয়েতেই বলে এসেছি, শ্বেতপত্রে বলে এসেছি। আজকে বোধহয় বণিক বার্তাতে খুব সুন্দর করে এটার উপরে একটা লেখাও তৈরি করেছে। সেহেতু আপনি মাথাপিছু আয় থেকে আরম্ভ করে আপনার জাতীয় আয়ের যে মূল্যায়ন করছেন, দেখুন আপনি যদি মোট জাতীয় আয়কে যদি আপনি কমিয়ে ফেলেন, তাহলে আপনার সমস্যা কোথায়? ওই যে $1 ট্রিলিয়ন কথা বলেছেন, তাহলে ওটা থেকে আপনার ভিত্তিভূমি কমে যাবে। আপনি রাজনৈতিকভাবে এটাকে বিবেচনা উপকারী মনে করেন না, অথচ তাহলে আপনি যেই হিসাবে যাবেন, কারণ হলো মানুষের শেষ বিচারে অর্থনীতিটা কোনো বায়বীয় বিষয় নয়। এটা বাজারে গেলে আপনি অনুভব করবেন, শিক্ষা শেষে চাকরি না পেলে অনুভব করবেন, লক্ষ টাকা দিয়ে আপনাকে বিদেশে যেতে হলে আপনি এটা অনুভব করবেন, আপনার ব্যাংক এবং অন্যান্য জায়গাতে বা সাব রেজিস্ট্রি ভূমি অফিসে গেলে এটা দুর্নীতি ইত্যাদি অনুভব করবেন। এটা মানুষ জীবন দিয়ে বুঝে, মানুষ জীবন দিয়ে বুঝবে। আর আপনি তো রাজনীতিবিদ, আপনি তো যে রাজনীতিবিদ হন, তাহলে আপনি মানুষের অনুভূতিটা আপনি সবচেয়ে বেশি নেবেন। আমরা তো না হয় ঘরের মধ্যে বসে কেদারায় সার্ভে করে আলোচনা করি, তারপরে আসি, কিন্তু সেহেতু ওই জায়গাটাতে আমি ঘাটতি দেখতে পাচ্ছি। এগুলো আপনি বিনয় করছেন। এখন কিন্তু আমি আমাদের দেশে এই রকম ইকোনমিস্টও দেখছি না, এই ধরনের এমনকি সায়েন্টিস্টও দেখছি না, যারা একেবারে বাস্তবতা থেকে বিবর্জিত একটা আকাশে ভাসছেন আর কথাবার্তা বলছেন, এরকম কেউ নেই। ইকোনমিস্ট তো নেই আমি মনে করি, বিকজ যতগুলো গবেষণা প্রতিষ্ঠান দেখছি তারা কম বেশি কাছাকাছি কথাবার্তা বলছেন। আমি তো প্রায় সবারই কম বেশি পড়লাম, এর মধ্যে যা যা দেখলাম কাছাকাছি বলছেন, এবং সাজেশনগুলো তারা গভর্নমেন্টকে দিচ্ছেন। কিন্তু আমি গভর্নমেন্টকে এই সাজেশনটাকে এক ধরনের ইভেসিভ রিপ্লাই দিতে দেখছি, ডাইরেক্ট কোনো রিপ্লাই তো নাই। মানে ভাই, আমি আপনাকে বলি, পৃথিবীতে বাংলাদেশের ইতিহাসে কোনো সময় পেশাদার অর্থনীতিবিদ যারা আছে আমাদের মতো, যারা প্রায়োগিক অর্থনীতিতে করে, শুধু অর্থনীতি অধ্যয়ন চর্চা করে না, শুধু শিক্ষক না, নীতি প্রয়োগ করে, তাদের ভিতরে একটা ঐক্যমত্য বিরাজ করে এখন অন্য অনেক সময়ের চেয়ে। আগে যেটা ছিল IMF, ওয়ার্ল্ড ব্যাংক, হ্যাঁ, সরকারি খাত, বেসরকারি খাত, কোনটা পক্ষে কোনটা বিপক্ষে, উদারীকরণ, বিরাজনীতিকরণ, এগুলি এখন আর নাই। এখন মোটামুটিভাবে আমরা সবাই একই রকমের কথাই বলি আর কি, প্রবৃদ্ধি, দক্ষতা, দারিদ্র্য বিমোচন ইত্যাদির ক্ষেত্রে, বিশ্বায়নের ব্যাপারে। কিন্তু রাজনীতিবিদদের ভিতরে কিন্তু আমি এটাকে সেই গ্রহণ করার ঐক্যমত্যটা বা গ্রহণ করার মতো
প্রয়োগ করার মতো যেই উপলব্ধি, সেটার এখন পর্যন্ত ইঙ্গিত আমি দেখি না। এই জায়গাতে তো আমি আপনাকে টানতে চাইছি যে আপনারা জাস্ট ওই পর্যন্ত বলে দাঁড়িয়ে থাকছেন কেন? আপনারা না, আমরা তো রাজনীতির যে দুর্বলতাটা সেইটা ধরতে চাচ্ছেন না কেন? আমি মান্না ভাই বলি, এটার দুই রকমের প্রক্রিয়া আছে। আমাদের মধ্যে যারা বেশি অনেক তীব্রভাবে এগুলিকে মনোভব করেন, তারা সরাসরি রাজনীতিতে যান। এই সরকারের ভিতরেও তো অর্থনীতি চর্চা করে এসছেন। তারা যে রাজনীতিতে যাচ্ছেন তাতে তো লাভ হচ্ছে না। যারা ডিসিশন মেক করেন তাদের তো ব্যাপারটা বুঝতে হবে। ওনারা তো সিদ্ধান্ত গ্রহণকারীদের আশেপাশে অবস্থান করেন, তাদের ছায়াতেই তো ওনারা ওই কায়ারই ছায়া হিসেবে থাকেন। আমরা তো মনে করি এইটুকু উপলব্ধি নিয়ে তারা রাজনীতি করতে ঢুকেছেন, তারা এগুলি করবেন। আমি অপরদিকে আমাদের থেকে যেটা দেখি, আমি তার একটু সরি, মাঝে মাঝে হয়তো আপনাকে আমি আরেকদিন আপনাকে বলেছিলাম যে কিছু কথাবার্তা বলতে হয়তো আপনি একটু ডিস্টার্ব হবেন, কিন্তু আপনি তো মোটামুটি আবার ফিরে আসতে পারেন। এই জন্য আমি এরকম বলতে চাই, এই যে ধরেন এত বড় একটা বাজেট করবার কি দরকার ছিল? সবাই বলেছে এত বড় বাজেট যে করলে এই টাকাটা কোথায় পাবেন? আপনি যে প্রাক্কলন করবার চেষ্টা করছেন তার এই 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 ডিফেক্ট আছে, সবাই তো বলেছে। তারা এইটা কি বলছে না আমরা এইভাবে এটাকে রিপ্লেস করতে পারবো, রিপ্লাই করতে পারবো? বলছেন না তো। ট্যাক্স রেট বাড়াবো বলে দিলেন, কিন্তু ট্যাক্স রেট তো কিছু বাড়াননি। বরঞ্চ যেরকম করে একদিকে কিছু জিনিসের দাম টাম কমিয়ে দিয়ে, দুটো একটা ট্যাক্স কমিয়ে দিয়ে আবার ভ্যাটের নেট বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাতে দেখা গেল যে এই রাইসও কদু হয়ে গেল। মানুষ সেটা বুঝতে পারছে, সেটা তাদের না বোঝার কথা না। তার মধ্যে আপনি আজকে বিশেষ করে এই বাজেট জুড়ে বাস্তববাদ ও আশাবাদের যে দ্বন্দ্ব বলেছেন, সেটা কিন্তু রুলিং ক্লাসের মধ্যেই বলছেন যে তাদের মধ্যেই একটা সেকশন আছে যারা বাস্তববাদী হতে চাচ্ছেন, আর আরেকটা তারা মনে করছে না আমরা এই ইলেকশনে এইরকম প্লেজ করেছি, এইরকম অঙ্গীকার করেছি, রাখতে হবে, নাহলে আমাদের পপুলারিটি থাকবে না, আমরা থাকতে পারবো না। এই যে এই জায়গাতে এটা ভাঙার জন্যে, তার মানে আমাদের একটা ইউনাইটেড সোশ্যাল এফোর্ট ছাড়া তো এটা ভাঙবে না। না ভাঙলে এইরকমই চলতে থাকবে। না, আমি আমি এই জন্য মনে করি যে, আমি কালকে বলছিলাম একজনকে, মানে বোকা ঠেকে শেখে আর চালাক দেখে শেখে। যদি আপনি আগের অভিজ্ঞতাগুলোকে দেখেন, কোথায় কোথায় আটকে গিয়ে এই সরকারের পতন হয়, তাহলে তো আপনার ঠেকে শেখে বোঝা উচিত যে কি করা উচিত। দেখুন, আমি বলি, ওনাদের পরিবর্তনের ক্ষেত্রে ইতিহাসের শিক্ষা এটাই যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। না, বাঙালিতে একটু, আমি মনে করি ডিএনএতে একটু চালাক মানুষ, সে তো একটু বোঝার কথা। আমি যেটা মান্না ভাই আপনাকে বলতে চাচ্ছি, আমি দেখি অগ্রগতিটা এই, ওনাদের পরিবর্তনের প্রয়োজনটা উপলব্ধিতে এসেছে। আমিও বাড়ি এটা এবং এই যে প্রজন্ম ইত্যাদি মিলিয়ে আমরা অভ্যুত্থানের অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে আমরা একটা, ওনারাও রাজনীতিবিদরাও এটা অনুধাবন করেন। কিন্তু ওই অনুধাবনকে আপনি প্রয়োগ করার জন্য যেই প্রজ্ঞা বা সক্ষমতার দরকার করে, সেটা আমি এখনও দেখছি না। ওনারা সেই পুরনো তরিকাতেই এখনও মনে করছেন মানুষকে বোধহয় ওনারা বুঝ দিয়ে দিতে পারে। এখন আমি আপনাকে জিজ্ঞেস করি, এই প্রজ্ঞা এবং সক্ষমতার কোনো বিকল্প আছে কি? না, আমি কোনো বিকল্প দেখি না। এটা রিপ্লেস করা ছাড়া এটা ডেভেলপ করা যাবে? সেটা ডেভেলপ করা যাবে, কিন্তু প্রক্রিয়াটা কি হবে? একটা উপাদান হলো অভিজ্ঞতা। একটা উপাদান হলো ওনাদের অভিজ্ঞতা। অর্থাৎ দেখুন, এই মুহূর্তে যে সংসদ হয়েছে, তার 300 জনের ভিতরে 225 জন নাকি নতুন মানুষ। যেই আপনি ক্যাবিনেট বানিয়েছেন, সেই মন্ত্রী পরিষদের ভিতরে আগে মন্ত্রিত্ব করে এসেছেন বা কোনো ধরনের প্রতিষ্ঠান চালিয়ে এসেছেন, এমন অভিজ্ঞতার মানুষও অর্ধেকের কাছাকাছিও হবে না হয়তো, বুঝেছেন? সে তো ওনাদের, কিন্তু আমি ওই জন্য তুলনামূলকভাবে আমি অনেক বেশি মোলায়েমভাবে এবার সমালোচনাগুলো করেছি, যে সুযোগ দেওয়ার জন্য একটু, এবং কিছু বেনিফিট অফ ডাউট কিছু সেই হিসেবে দেওয়ার জন্য, সুযোগটা দেওয়ার জন্য, যেন ঠেকে না যায়। সেই জায়গাটাতে বরঞ্চ আমার বিরোধী দলের সমালোচনাগুলো আমার সেই পুরনো আমলের আমরা যেরকমভাবে করতাম সেরকম কাছে আমার কাছে মনে হয়েছে। আমি খুব যত্ন নিয়ে শুনেছি প্রধান দুই বিরোধী দলের কথাগুলো। ওনারা আরও খুঁটিনাতিতে, ওনারা অনেক উপরিভাষাভাবে বাতিল করে দিয়েছেন জিনিসগুলোকে। বলেছেন এইটা লুটপাটের হবে, এটার অর্থ নাই, এটার আরেকটু, কারণ যে এই কথাটা একটু বলেন তো, লুটপাটের হবে কথাটা বলবার মানে কি? না, লুটপাট বরাদ্দ
শুধু থোক বরাদ্দ নয়, সাধারণভাবে তো লুটপাটের জায়গা তো আমরা মেগা জানি, প্রজেক্ট প্রকল্পের ভিতর দিয়ে হয়, করের ভিতরে ফাঁকিতে হয়, টাকা বিদেশে নিয়ে যাওয়ার ভিতরে হয়, এগুলির ব্যাংকের টাকা আপনি ফেরত না দেওয়ার ভিতরে লুটপাটের তো অনেক তরিকা বাঙালিতে এই বাজেটে এই আমি ধরনের 129টা তরিকা ওই শ্বেতপত্রে দেখিয়েছি এটা। জি বলেছেন, কিন্তু এই বাজেটের মধ্যে এরকম লুটপাটের কি দেখে তারা বলছেন যে এটা লুটপাটের বাজেট? না না, এটা ল্যাঙ্গুয়েজটা তো আর একটা লুটপাটটা হয় ব্যবহার করার সময়। আপনি যখন বরাদ্দ দেন তখন তো আর লুটপাট হয় না, বরাদ্দর পরে ব্যবহার করা। বাজেট সেই ক্ষেত্রে তো বাজেট ইটসেলফ তো আর লুটপাটের বাজেট না হয় না না। না না, বাজেট না দিলে আপনি এটার তো হলো ওইটার যে জবাবদিহিতার জায়গাগুলো আপনি শক্তিশালী করেছেন কিনা। দেখুন অর্থমন্ত্রী, মাফ করবেন, প্রধানমন্ত্রী উনি বাজেটের আগে এমপিদের নিয়ে বসেছিলেন, সেখানে 4-5 জন মন্ত্রীর কাজকর্ম নিয়ে এমপিরা প্রশ্ন করেছে। আমি এটাকে ইতিবাচকভাবে দেখি, এইটা একটা বড় জিনিস। একটু আগে আমি আপনাকে বলেছি এমপিদের যে 5 কোটি 10 কোটি টাকা যে থোক বরাদ্দ ছিল সেটা বাতিল হয়েছে, এটাকেও আমি ইতিবাচকভাবে দেখছি। সেহেতু একেবারে কিছু নাই এটা বলতে পারছি না, কিন্তু এগুলো হলো সংকেত। কিন্তু মূল ধারাতে আপনি এটাকে পরিবর্তন আনার ক্ষেত্রে, যেমন ধরুন আপনি রাজস্ব ব্যবস্থাপনাতে যদি আপনি বড় ধরনের পরিবর্তন না আনতে পারেন, একদিকে হয়রানি বন্ধ না হয়, আর অন্যদিকে যদি আপনি যাদের দেওয়ার কথা তাদেরকে ছাড় যদি না দেন, তাহলে এটার জন্য একটা মানে বিপ্লবের কাছাকাছি একটা কাজ এটার হতে হবে আর কি, মানুষের কাছ থেকে পেতে হলে আর কি। এটা সেই জায়গাটাতে আমি মানে প্রচারণা, রাজনীতি, উদ্বুদ্ধকরণ এগুলি আমি এখনও দেখতে পাচ্ছি না। আপনি কি করছেন না, ওই ভালো করদাতাদের জন্য আপনি একটু জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন, তো ভালো করদাতাদের জন্য শরীর খারাপ হলে পরে একটা কেবিনের ব্যবস্থা করে দিবেন, এগুলি বলা হচ্ছে। আমার কাছে এগুলি খুবই অকিঞ্চিতকর মনে হয়, কারণ এটা এই পুরা জিনিসটা একটা সামাজিক আন্দোলনের অংশ হিসেবে হতে হবে। কর ওনারাই প্রতিশ্রুতি দিয়েছেন, কী শব্দ ব্যবহার করেছেন, ফিসক্যাল সোশ্যাল কন্ট্রাক্ট, আর্থিক সামাজিক চুক্তি। কি আর্থিক সামাজিক চুক্তি? যে আমার আয় এবং সম্পদ অনুযায়ী আমি সরকারকে টাকা দিব, আর সরকার সেইটার বিনিময়ে আমাকে সেবা দিবে, আমাকে শিক্ষা, স্বাস্থ্য, গণপরিবহন, বায়ু, নির্মল বায়ু এবং শারীরিক নিরাপত্তা এইগুলি আমাকে দিবে। এইগুলি দেওয়ার ক্ষেত্রে যদি ওনারা অগ্রগণ্য না হতে পারেন, তাহলে আপনি টাকা পাবেন না। আমি বলছি আপনাকে, লুটপাটের কথা বলছি এটার সাথে মিলিয়ে, যদি তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি আপনার যদি এইরকমভাবে অব্যাহত থাকে, এখনও যেটা আছে, তাহলে আপনি কি কোনো অবস্থাতেই ওই সামষ্টিক পর্যায়ে যে পরিবর্তনের হাওয়া আপনি চাচ্ছেন সেটা আপনি পাবেন না। আমি আপনাকে বলতে চাচ্ছি, তো বাংলার মানুষ অনেক ডিএনএর মধ্যে এদের উপলব্ধি আছে, সেহেতু ওই যে উপরের যেই আয়টা, এটাকে কার্যকর করতে হলে যে সুচিন্তার কথা আমি বলেছি, যে চিন্তাশীল বাজেট আপনি করেছেন, আপনি যদি মনে করেন কতিপয় আমলা মিলিয়ে আপনার এখানে এটা করে দিবে, তাহলে আমরা ভ্রান্ত জগতে বসবাস করি। এইটা একটা সামাজিক আন্দোলনের অংশ হতে হবে, এবং সেই সামাজিক আন্দোলনের অংশ আমার মতো পেশাজীবীরা যেমন হতে পারে, কিছুটা রাজনীতিবিদদের হতে হবে, এবং একই রকমভাবে বিরোধী দলের রাজনীতিবিদ যারা আছেন তাদেরও ওই আন্দোলনের এই পক্ষে না থাকেন, অন্য পক্ষে থেকে এই আন্দোলনের সাথে থাকতে হবে, যে এই সুরক্ষার জায়গাগুলো আমরা পাচ্ছি কিনা। রাষ্ট্র তো সবার, যেই দেশ চালাক না কেন, আছি তো নাগরিক হিসেবে। নাগরিক হিসেবে আমার যে চাহিদাটা, এইটাকে সর্বদা সামনে নিয়ে আসতে হবে। আমি এইটুকু শিখেছি জীবনে এই কাজের সাথে যুক্ত থেকে, নাগরিকের কণ্ঠস্বর যদি সোচ্চার না থাকে, রাজনীতিবিদ, পেশাগত রাজনীতিবিদ একা এটাকে কোনো সময় সফল করতে পারবে না। এটা তো খুবই ভালো জিনিস, আপনি নিজে নাগরিক প্ল্যাটফর্ম একটা করেছেন এবং কাজকর্ম করছেন। কিন্তু আপনাকে আমি বলি, ধরেন আই এম এ পলিটিশিয়ান, আমাকে এখন সরকার বললো এই যে আমি বাজেটটা দিয়েছি এটা বাস্তবায়ন করার জন্য আমি তোমার দলের বা তোমার জোটের সহযোগিতা চাই, তোমরা আসো। তা আমি তখন বলবো আমাকে আগে বাজেটটা এক্সপ্লেন করো, আমার তো বুঝতে হবে কী যে সহযোগিতা করতে পারবো। এবং তখন বলবো এত বড় বাজেট যা যা আলোচনা করলে, তার সাথে আমি যুক্ত করব এর সম্পদ আহরণ করা। ঘাটতি বাজেট তো দিয়েছো, ঘাটতির পরেও যেটা আছে সেটাও যে তুমি পাবে, তাও তো দেখতে পাচ্ছি। ব্যাংক থেকে তুমি 1.25 লক্ষ কোটি টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করছো, দিতে পারলো না ওরা। হ্যাঁ, মানে এখানে আমার বক্তব্যটা হলো
যে আপনার যদি অভিজ্ঞতা না থাকে বা পুরোটা যদি আপনি নাও এখনো মূল্যায়ন করে প্রাক্কলন করে বা উপলব্ধির করে নাও নিতে পারেন, সময় আছে আমি মনে করি। সুযোগ যে নাই একেবারে আমি এটা মনে করি। দেখুন, সরকার একটা তাড়াহুড়ো করে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দাঁড় করানোর আবার চেষ্টা করছে, এবং সেখানেও আমি বলেছি ওই কমিটির আমিও একজন সদস্য, আগেরগুলোর যদি মূল্যায়ন না করি আরেকটা সুলিখিত দলিল দিয়ে আমি কি করব? এটা দিয়ে এটার সাথে তো বাস্তবতার কোনো সম্পর্ক নাই, বাজেটের সম্পর্ক নাই, থানা মানে আপনার খাতওয়ারি সম্পর্ক নাই, আপনার এর আগে ডেল্টা প্ল্যান বানিয়েছেন, কি হয়েছে এটার ভিতর দিয়ে? এইগুলি আমি মনে করি যেমন একটা বড় জায়গা ছিল, সেটা হলো যে 3 মাস পর পর আমাদের 2009 আমরা আইন করেছিলাম আর্থিক ব্যবস্থাপনার, 3 মাস পর পর সংসদে বিবৃতি দিতে হয় অর্থমন্ত্রী দিয়ে, তিনি পরিস্থিতি জানাতে হবে। এটা আমরা অনেক সংগ্রাম করে এটাকে করেছিলাম। এটা অনেকেই আমরা বলতাম ফিসক্যাল ট্রান্সপারেন্সি অ্যাক্ট, আর্থিক স্বচ্ছতার ক্ষেত্রে এটা একটা বড় বিষয়। ওখানে আমরা ঢুকাতে চেয়েছিলাম কত টাকার বেশি সরকার নিতে পারবে না, একটা সেই অর্থে সীমাবদ্ধতা আরোপ করতে চেয়েছিলাম, পারি নাই ওটা করতে। তো এখন 3 মাস পরে আমরা এর আগে বলেছিলাম ট্রান্সপারেন্সি অ্যাক্টে কি আছে ওটার ভিতরে যেটা পাস হয়েছে, এটা হচ্ছে 2009 সালে পাশ হয়েছে। পরে পুরোটা আমরা যেরকম চেয়েছিলাম সেরকম হয় না, যা হয় আর কি, কিন্তু কিছুটা হয়েছে, কিছুটা আপনার দাতা গোষ্ঠীর চাপের থেকেও হয়েছে। তো ওখানে 3 মাস পর পরে ওনাকে যে বলতে হবে সেপ্টেম্বর মাসে যে আমার এই 3 মাসের রাজস্ব আদায় প্রকৃত আদায় প্রাক্কলিত না, এত হয়েছে। আমি খরচ করব বলেছিলাম এই খাতে, এতে দিয়ে দিতে পেরেছি এত, এতে দিতে পারি নাই এত। আমি ঋণ নিয়েছি এত, খুবই ভালো, আমি ঋণ নিয়েছি এত, দেশের ভিতরে দেশের বাইরে, এবং আমার ঋণের মাত্রা এখনো এমন আছে যে এইটাতে আমি সহনীয় অবস্থায় আছি। মূল্যস্ফীতির যে প্রাক্কলন দিয়েছি তাতে দেখছি যে খাদ্যমূল্য বাড়ছে তাড়াতাড়ি, অন্য মূল্য যেহেতু টাকার সাথে বিনিময় হার ঠিক আছে, এটা এখন পর্যন্ত আছে। আগামী 3 মাস আমার মূল লক্ষ্যটা আমার কোথায় হবে এইটা সে তখন বলবে। এই জবাবদিহিতার এই প্রক্রিয়ার ভিতরে যদি না ঢোকে তাহলে সে আগের মতো হবে। অর্থাৎ আমলাতন্ত্র তখন রাজনীতিবিদদের, শাসক রাজনীতিবিদদের উপরে তখন ওনারা কর্তৃত্ব করতে পারবেন। মন্ত্রীদের প্রত্যেকের পুরো বিষয়ের ভিতর পূর্ণাঙ্গ জ্ঞান আহরণের আমি তো কোনো বিকল্প দেখি না, এবং জবাবদিহিতার জন্য প্রস্তুতির বিকল্পও আমি দেখি না। এখন আপনি তখন যেটা বলতে নিয়েছিলেন সেই কথায় যেতে হয়, মানে আজকে আপনার লেখায় যেটা আছে, পুরনো নীতি পুনরাবৃত্তির সংখ্যা দেখছেন আপনি বা করছেন, অনেকটা ব্যাখ্যা করেছেন কিন্তু পুরোটা বোধহয় বলেননি। না, আমি পুরোটা বলি। ধরুন পুরোনোতে আমরা কী দেখেছিলাম, এটা আমি শ্বেতপত্র করতে গিয়ে আরও বেশি উপলব্ধি করেছি, আর বাকি তো যাপিত জীবনই ছিল আমাদের ওই 15-16 বছর। সেটা হলো যে কিছু সুলিখিত দলিল তৈরি হতো পরিকল্পনা কমিশনের থেকে, এবং ওখানে যেই সমস্ত উচ্চাশার কথা বলা হতো তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক ছিল না। আজকে যদি ওইটার মূল্যায়ন করা হতো তাহলে আপনি দেখতে পেতেন যে পঞ্চবছর পরিকল্পনার সত্যতা বলে কোনো বিষয় ওটার ভিতরে ছিল না। প্রবৃদ্ধি বলেন, বৈদেশিক বিনিয়োগ বলেন, কর, জিডিপির আপনি হার মানে বলেন, অনুপাত যদি বলেন, কোনোটাই এটা মেলে না আর কি। তো তখন কি হয়, এবং ওখানে তখন সেই আমলে রাজনীতি কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছিল। অর্থাৎ পুরোটাই একটা আমলা এবং কিছু আপনার ব্যবসায়ী এবং কিছু আপনার সেই অর্থে ব্যবসায়ী এবং আমলা, এবং তার সাথে যুক্ত হয়েছিল সেই সময় যে আরও অন্যান্য কিছু বাইরের মানুষ ইত্যাদি মিলিয়ে আপনার এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যেটাতে আপনার অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু আপনার পুরোপুরি তার দলীয় ভিতরে এবং বাইরেও আপনারা সেটাকে নির্জীব হয়ে গেল। তখন প্রধানমন্ত্রীর দপ্তরটাই হলো মূল বিষয়, এবং তারা শুধুমাত্র জয়গান ছাড়া আর কিছু শুনতে চায় না। এই যে পরিস্থিতিটা হলো সেটা আপনার অর্থনৈতিক বাস্তবতাকে ছাপিয়ে রাজনৈতিক প্রয়োজনটাকে আসলো, এবং তখন ওনারা কি শুরু করলেন, ওনারা তখন তথ্য উপাত্তকে বাড়ানো শুরু করলেন, ওনারা ওগুলোকে বাড়িয়ে দেখালেন, এবং তারপরে যখন একদিন সত্য আপনার ঘরের দরজায় হানা দিল তখন আপনাকে ওই বাড়ির থেকে চলে যেতে হলো। এই এরকম একটা পরিস্থিতি আমরা যেন না হয় এইটার জন্য আমি বলেছি যে ওনাদের তথ্য উপাত্তর প্রতি নিষ্ঠা দেখাতে হবে। আপনার এখানেই তো আমি বলে গেছি কঠিন ভালোবাসার
টাফ লাভ দেখাতে হবে। পিতামাতা যেমন করে সন্তানকে স্কুলে পাঠায়, সেরকমভাবে ওই রকমভাবে নিষ্ঠুর পিতামাতার মতো সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। নহলে ওই যেই পরিণতি বিগত সরকারের হয়েছে, একদম সেই প্লেবুক ওনারা যদি ব্যবহার করেন এবং আমলারা যদি এটার উপর নেতৃত্ব দিয়ে ওনাদের এখানে সন্তুষ্ট রাখতে পারে এবং ওনারা যদি ওনাদের রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে যদি অর্থনৈতিক ব্যবস্থা না করেন, তাহলে অবধারিতভাবে এই পরিস্থিতিতে আসবো। মান্না ভাই, 1-2 বছর পরে আপনার এই অনুষ্ঠান যেন আমার এসে সেই পরিতাপেরগুলো কথা যেন না বলতে হয়, নিজেকে উদ্ধৃত করে যেন না বলতে হয়। আমি কিন্তু বলেছিলাম আমি মিথ্যা প্রমাণিত হতে চাই। আপনার আকাঙ্ক্ষা তো খুব ভালো, কিন্তু তারপরে আমরা সেরকম সব যে লক্ষণ দেখতে পাচ্ছি আমার সেরকম মনে হয় না। মানে জাস্ট টিচার শেষে একটা প্রশ্ন করি, আমার হাতে মিনিট 2 মিনিট সবাই আছে। সেটা হচ্ছে এই যে ধরেন দ্রব্যমূল্য নিয়ে যেটা বলেছেন, খুব বড় করে বলেছেন 7.5-এ আনবেন, কীভাবে আনবেন? এই মুহূর্তে এটা 10-এর কাছাকাছি। ওনারা যদি 10-এর নিচে রাখতে পারেন, এইটা একটা বড় বিষয় হবে। 8-এ রাখতে পারেন, 7-এর নেওয়া তো 7.5 তো পরের কথা। এবং ওইটা যেটা তৈরি করেন, এটা তো বাংলাদেশ ব্যাংকের তৈরি করার ব্যাপার। তো বাংলাদেশ ব্যাংকের থেকে আমরা এই মুহূর্তে নতুন মুদ্রানীতি পরবর্তী 6 মাসের জন্য অপেক্ষা করে আছি। আমি তো দেখার অপেক্ষায় আছি যে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতিতে এই পরিসংখ্যান দেয় কি দেয় না, কি ওনারাই এই পরিসংখ্যানটা কি মুদ্রানীতিতে দিয়েছিলেন কিনা। একমাত্র টাকার বিনিময়ে হার অর্থাৎ আমদানিকৃত মূল্যস্ফীতি না থাকলে আর কিছু ভ্যাট কমানোর ছাড়া অন্যান্য জিনিসগুলোর ভিত্তিতে উৎপাদন যদি না হয়, বিনিয়োগ যদি না থাকে, আয় যদি না বাড়ে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবেন কোথা থেকে আপনি? আর রাতে টাকা ছাপাবেন, এটা আমি বিশ্বাসই করতে ভয় পাচ্ছি। সেহেতু বিকল্প কি থাকবে তখন? না, সেখানে তো তখন আপনার ব্যাংক থেকেও টাকা পেলেন না, বাইরে থেকেও টাকা পেলেন না, তখন তো আপনার যে ব্যয় কাঠামো আপনি দিয়েছেন এটা তো ঠিক থাকবে না, এটাকে আপনি কমাতে হবে। আপনি রাজস্ব, আপনি রিভাইজ বাজেট করবেন, সংশোধিত বাজেট করবেন, তখনও আপনি কমাবেন না, ওইটা চেপে যাবেন। আপনি যখন প্রকৃত বাজেট আসবেন তখন এই যে আপনি কি এখনও বলতে পারবেন গত বছরের জুন মাস পর্যন্ত কি খরচ হয়েছে? এই হিসাব তো নাই, এই হিসাব তো বাজেটেও নাই। ওনারা কোনো প্রাক্কলনও বলেন নাই যে এখানে কি হবে। ওনারা ওই কি বলে মার্চ এপ্রিল মাসেরটা দিয়ে বলছেন। আর যে মধ্যমেয়াদী পরিকল্পনা করেছেন সেটাতে আপনি আছেন গত অক্টোবর মাসের তথ্য দিয়ে আপনি বলছেন, এবং নিচে লিখে দিচ্ছেন এইটার পরেরগুলো কিন্তু দেই নেই। এবং আপনারা খেয়াল করবেন, এবং যুদ্ধের যে প্রতিক্রিয়া হচ্ছে অর্থনীতির উপর উদ্বৃত্ত, আমার ভর্তুকি বাড়ছে, এগুলোও কিন্তু বলি নাই। এগুলি কিন্তু নিচে একটা লাইন লিখে দিয়েছে, বুঝেছেন? আমলারা কীরকমভাবে আপনারা করে, কোনোদিন বলবে আমি তো বলে দিয়েছিলাম, আপনি তো বলেন নাই। তো ওইটা কি উনি বলেছেন যে আমার এই তথ্য উপাত্তের ভিতরে বড় ধরনের মারা যাবে? এই তথ্য উপাত্তের এই যে চালবাজি যদি করেন, এটা একদিন না একদিন ধরা খেয়ে যাবে। এবং জাতীয় তথ্য উপাত্তের উপর যদি বিশ্বাস নষ্ট হয়ে যায়, আমার ভাষায় তথ্য উপাত্ত হলো জাতির পঞ্চম স্তম্ভ। আপনার যেরকমভাবে নির্বাহী আছে, বিচার ব্যবস্থা আছে, আপনার আইনসভা আছে, চতুর্থ হলো আপনার মিডিয়া, পঞ্চম স্তম্ভ হলো জাতীয় পরিসংখ্যান। জাতীয় পরিসংখ্যানে যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, তাহলে আপনি আর কোনো ধরনের নীতি প্রণয়নের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা আনতে পারবেন না। বাস্তবায়ন ঠিকমতো হলেও মানুষ ওটা বিশ্বাস করবে না। পরিসংখ্যান নিয়ে চালবাজি করবেন না। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের এখানে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করতে যাব অনুষ্ঠান। বাজেটটা কেমন হলো, এই বাজেট দিয়ে সামনে যাওয়া যাবে, শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে, এই বাজেট যে সমস্ত লক্ষ্য নির্ধারণ করেছে সেগুলো হবে, নাকি কোথাও গিয়ে বুক থুবড়ে পড়ে যাবে? আর শেষে যেরকম করে ডক্টর দেবপ্রিয় বললেন যে এরকম ব্যাপার হয়ে যেতে পারে শেষ পর্যন্ত, যেরকম বিগত সরকারের আমলে হয়েছিল, সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা সেটা চাই না বলেই সরকারকে বলছি এখনও বাস্তবতায় ফিরে আসেন এবং তার ভিত্তিতে তৈরি করেন। আমরা নিশ্চয়ই এটা স্বীকার করছি, আপনারা বেশ কিছু বিষয়ে আন্তরিকভাবে চিন্তা হয়তো করেছেন, সেই চিন্তাটাকে বাস্তবতার সাথে মিলে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি আমরা সবাই মিলে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।